নমস্কার বন্ধুরা, স্টাডি ফর পলিটিক্যাল সায়েন্স চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গণতন্ত্র বা ডেমোক্রেসি। তো চলো জেনে নেওয়া যাক গণতন্ত্র বলতে কী বোঝায়। এক কথায় গণতন্ত্র বলতে আমরা বুঝি জনগণের ক্ষমতাকে। এরপরে আমরা দেখে নেব গণতন্ত্র শব্দটির উৎপত্তি কী করে হয়েছে। গণতন্ত্র শব্দটি ইংরেজি ডেমোক্রেসি থেকে এসেছে। এই ইংরেজি ডেমোক্রেসি শব্দটি আবার গ্রিক শব্দ ডেমোক্রাটিয়া থেকে এসেছে, যার অর্থ হলো জনগণের শাসন। ডেমোস শব্দের অর্থ হলো জনগণ এবং ক্র্যাটোস শব্দের অর্থ হলো ক্ষমতা। এই শব্দ দুটি ব্যবহার করা হয়েছে পঞ্চম দশকে এথেন্স ও অন্যান্য গ্রিক নগররাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে বোঝাতে শব্দটির প্রথম ব্যবহার হয়। বিশ্বের প্রথম গণতন্ত্র সৃষ্টি হয় গ্রিসের ছোট একটি নগররাষ্ট্র অর্থাৎ এথেন্সে। এই নগররাষ্ট্রটি ছিল এথেন্স শহরে এবং তার আশেপাশে গ্রামাঞ্চল নিয়ে এই রাষ্ট্রটি বা এই নগররাষ্ট্রটি গঠিত হয়েছিল। তো এভাবেই আমরা গণতন্ত্র শব্দটির আবির্ভাব হয়েছে জানতে পারি। তো এরপরে আমরা দেখে নেব গ্রিস দেশে এই ধারণার সৃষ্টি কিভাবে হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আধুনিক গণতান্ত্রিক ধারণার বিকাশ ঘটে এবং এই বিকাশে সাহায্য করে মধ্যযুগের ইংল্যান্ডের মহাসনদ, গৌরবময় বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম। এবং যদি আমরা আধুনিক অর্থে গণতন্ত্রের আবির্ভাব দেখি, তাহলে এখানে বলা আছে যে সামন্ততন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম ও ধনতান্ত্রিক যুগের সূত্রপাতের সময় থেকে। এরপরে সপ্তদশ শতাব্দীতে উদারনৈতিক গণতন্ত্রের বিকাশ ঘটে এবং এই উদারনৈতিক গণতন্ত্র আমরা রুশোর সাধারণের ইচ্ছা কনসেপ্ট থেকে শুরু করে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং হিতবাদ অর্থাৎ ইউটিলিটারিজম থেকে দেখতে পারি, যেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে উদারনৈতিক গণতন্ত্রের ধারণার বিকাশ। এছাড়াও জন স্টুয়ার্ট মিলের স্ত্রী জাতির ভোটাধিকার ও স্বাধীনতার অধিকার এখানে বিশেষভাবে সংযুক্ত। এরপর ধীরে ধীরে বিংশ শতাব্দীতে উদারনৈতিক গণতন্ত্রের ধারণার বিকাশ ঘটে। এই উদারনৈতিক গণতন্ত্রের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ফ্রান্স, ইন্ডিয়া প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে এবং এখানে আইনের অনুশাসন, সংসদীয় শাসন ব্যবস্থা, অধিকারের সনদ প্রভৃতি গণতান্ত্রিক রীতিনীতি উদারনৈতিক গণতন্ত্রের সাথে জড়িয়ে পড়ে বা এর অঙ্গ হিসেবে সমর্থন লাভ করে। এই বিংশ শতাব্দীর উদারনৈতিক গণতন্ত্রের কয়েকজন সমর্থকের নাম এখানে খুবই উল্লেখযোগ্য। তাদের নাম হলো হার্বার্ট স্পেন্সার, হবহাউস, বার্কার, গ্রিন, ল্যাস্কি। এছাড়াও ইউএসের জেমস ম্যাডিসন এবং লিঙ্কনের নাম এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। লিঙ্কন এখানে তার গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন গণতন্ত্র সম্পর্কে। সেটি হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসন। এরপরে আমরা দেখতে পারি গণতন্ত্রের সমাজতান্ত্রিক বিকাশ চলে আসে। এখানে সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় 1917 সালে এবং এখানে দেখা যায় গণতন্ত্রে বলা হয়েছে যে গণতন্ত্রের মূল উদ্দেশ্যই হলো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে যথাযথভাবে বাস্তবায়িত করা, অর্থাৎ সমাজের সকলের স্বার্থ রক্ষার চেষ্টা করা ও সমাজের সকল ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সুযোগ দেওয়া। এভাবেই এক আদর্শ সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূচনা হয়। এরপরে আমরা দেখে নেব গণতন্ত্রের প্রকৃতি এবং এর সংজ্ঞা। তো গণতন্ত্র বলতে যে ব্যবস্থাকে বোঝায় সেখানে জনগণই হলো রাজনৈতিক ক্ষমতার অধিকারী। জনগণ সেই ক্ষমতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করতে পারে। ক্ষমতার এই ব্যবহার 3 প্রকারের হতে পারে, যেমন অংশগ্রহণ, প্রতিযোগিতা এবং স্বাধীনতা। তো এই গণতন্ত্রকে মূলত 2টি অর্থে ভাগ করা যেতে পারে। এক হলো ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে বলতে বোঝায় এমন এক সমাজ ব্যবস্থাকে যেখানে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রেই সাম্য প্রতিষ্ঠিত হয়। এবং অন্যদিকে সংকীর্ণ অর্থে গণতন্ত্র হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকারকেই বোঝানো হয়। মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সেই শাসন ব্যবস্থা যা জনগণের জন্য জনগণ কর্তৃক পরিচালিত জনগণের শাসন। এরপরে আমরা
গণতন্ত্রের শ্রেণীবিভাগ দেখে নেব। এখানে গণতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়। এক হলো প্রত্যক্ষ বা ডিরেক্ট ডেমোক্রেসি অ্যান্ড পরোক্ষ বা ইনডিরেক্ট ডেমোক্রেসি। তো এখানে প্রত্যক্ষ গণতন্ত্র বলতে বোঝায় সেই শাসন ব্যবস্থাকে যেখানে জনসাধারণ প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে দেশের শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। প্রাচীনকালে গ্রিস দেশে এই ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এই শাসন ব্যবস্থায় আইনগত ও রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে কোনো রকম পার্থক্য থাকে না, কারণ নাগরিকগণ নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট স্থানে সকলে একত্রিত হয়ে আইন প্রণয়ন করত এবং সরকারি কর্মচারী নিয়োগ করত ও রাজস্ব ব্যয় নির্ধারণ করত। সুতরাং বর্তমানে এই রকমের শাসন ব্যবস্থা আমরা সুইজারল্যান্ডে দেখতে পারি। প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা আলোচনা করার পর এর কিছু সুবিধা এবং অসুবিধা আমরা দেখতে পারি। তো সর্বপ্রথমে প্রত্যক্ষ গণতন্ত্রের কিছু সুবিধা আমরা দেখি। যেমন গণতন্ত্র বলতে জনগণের শাসনকে বোঝায়। এই দিক থেকে প্রত্যক্ষ গণতন্ত্রই হলো প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই ধরনের শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে শাসনকার্য পরিচালনা করে। তার ফলে জনসাধারণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় এবং রাষ্ট্র পরিচালনায় উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়। অন্যদিকে জনগণের ব্যাপক অংশগ্রহণের জন্য এই ধরনের শাসন ব্যবস্থায় সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না, যার ফলে সরকার বিপ্লব বিদ্রোহের আশঙ্কা থেকে মুক্ত থাকে। এবং প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সহজ ও সরল প্রকৃতির, কারণ এখানে আইন, শাসন ও বিচার বিভাগীয় কাজকর্মের মধ্যে তেমন কোনো সুস্পষ্ট পার্থক্য থাকে না। এরপরে আমরা প্রত্যক্ষ গণতন্ত্রের কিছু অসুবিধে লক্ষ্য করি। যেমন এখানে জনবহুল রাষ্ট্রের পক্ষে এই ধরনের শাসন ব্যবস্থা একদমই উপযোগী নয়। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান বুদ্ধি সাধারণ নাগরিকদের থাকে না, ফলে দেশের সমস্ত নাগরিক শাসনকার্য পরিচালনা করতে পারবে না। সাধারণ মানুষ অশিক্ষিত ও অজ্ঞ হলে প্রত্যক্ষ গণতন্ত্র উচ্চবিত্ত শ্রেণীর শাসনে পরিণত হয় এবং এই ধরনের শাসন ব্যবস্থা জরুরি ব্যবস্থার জন্য উপযোগী নয়। কারণ এখানে বলা আছে, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্রে বলা আছে যে দেশের সকল মানুষ মিলিত হয়ে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে দেশের সংকটকালীন পরিস্থিতিতে এভাবে সকল ব্যক্তি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা একদমই যাবে না জরুরি ব্যবস্থার ব্যাপারে। এছাড়াও প্রত্যক্ষ গণতন্ত্রে আইন, শাসন ও বিচার বিভাগীয় কাজকর্মের মধ্যে তেমন কোনো সুস্পষ্ট পার্থক্য থাকে না, যার ফলে শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে জটিলতা কিন্তু দেখা যায়। আমরা প্রত্যক্ষ বা ডিরেক্ট ডেমোক্রেসি সম্পর্কে জেনে নেওয়ার পর এখন আমাদের আলোচনার বিষয় হলো পরোক্ষ গণতন্ত্র। তো চলো দেখে নেওয়া যাক পরোক্ষ গণতন্ত্র কী। বর্তমানে আমরা গণতন্ত্র বলতে এই প্রতিনিধিমূলক বা পরোক্ষ গণতন্ত্রকেই বোঝাই। পরোক্ষ গণতন্ত্র বলতে বোঝায় এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্য পরিচালনা করেন। নির্বাচিত প্রতিনিধিদের উপরেই শাসন পরিচালনার ক্ষমতা ও দায়িত্ব ন্যস্ত থাকে এবং দেশের শাসনকার্য পরিচালনা করেন পরোক্ষ গণতন্ত্রের মাধ্যমে। এই শাসন ব্যবস্থায় আইনগত ও রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। তো এখন আমরা পরোক্ষ গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য জেনে নেব। যেমন নাগরিকরা প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মধ্যে স্বীকৃত থাকে। এছাড়াও নির্ধারিত কার্যকালের পরে জনপ্রতিনিধিরা তাদের কার্যকর্মের জন্য জনগণের কাছে দায়ী থাকেন এবং পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি অপরিহার্য। এছাড়া পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসঙ্গত সার্বভৌমিকতা ও রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অর্থ এবং শ্রেণীবিভাগ জেনে নেওয়ার পর এরপরে আমাদের আলোচনার বিষয় হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কিছু গুণ এবং ত্রুটি। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে এবং বিপক্ষে রাষ্ট্রবিজ্ঞানীরা যুক্তি দিয়েছেন।
প্রথমে আমরা দেখে নেব গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে কিছু যুক্তি। এখানে গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল থেকে শুরু করে বেনথাম, টকভিল, বার্কার, ব্রাইস, ল্যাস্কি প্রমুখ চিন্তাবিদ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে যুক্তি দিয়েছেন এবং অপরপক্ষে কার্লাইল, লেকি, হেনরি মেইন, নিটসে, ট্রিটস্কে, ব্লুমসলি প্রমুখ রাষ্ট্রনীতিবিদ তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে যুক্তি দিয়েছেন। এখানে হিতবাদী তত্ত্বের সমর্থক অর্থাৎ বেনথাম এবং জেমস মিল তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছিলেন যে সর্বাধিক ব্যক্তির সর্বাধিক মঙ্গল সাধনই হল রাষ্ট্রের লক্ষ্য, অর্থাৎ গ্রেটেস্ট গুড অব দ্য গ্রেটেস্ট নাম্বার। গণতন্ত্রের শাসনকার্য পরিচালনার চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতেই ন্যস্ত থাকে, ফলে সরকারের যাবতীয় সুযোগ সুবিধা সকলেই ভোগ করার সুযোগ পায়। এছাড়াও গণতন্ত্র হল আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা, যেখানে সকলের সঙ্গে মতামতের আদান প্রদানের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় বলে একে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব হয় এবং এর সাথে সাম্য ও স্বাধীনতা সংরক্ষিত হয়। এরপরে আমরা দেখে নেব যে এখানে সর্বসাধারণের কল্যাণের কথা বলা হয়েছে, অর্থাৎ অধ্যাপক ল্যাস্কি বলেন যে জনকল্যাণ সাধন যদি সরকারের লক্ষ্য হয় তবে রাষ্ট্রনৈতিক কর্তৃত্ব জনগণের হাতেই থাকা আবশ্যক, কারণ নিয়ন্ত্রণ ক্ষমতা যে শ্রেণীর হাতে থাকে সেই শ্রেণীর স্বার্থেই সরকার পরিচালিত হয়। অপরদিকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কিছু গুণ থাকা সত্ত্বেও এর কিছু ত্রুটি রয়েছে। যেমন এখানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছিলেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অক্ষম এবং অশিক্ষিত শাসন ব্যবস্থা বলে সমালোচনা করেছেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হল সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা, কিন্তু জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ সাধারণত অজ্ঞ, অশিক্ষিত ও কুসংস্কার যুক্ত হয়, ফলে তাদের শাসন ব্যবস্থাও হয় অযোগ্য। এখানে রাষ্ট্রবিজ্ঞানী কার্লাইল গণতন্ত্রকে মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা এবং মূর্খদের শাসন বলে ব্যঙ্গ করেছেন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানী হেনরি মেইন বলেছিলেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম ত্রুটি হল স্থায়িত্বের অভাব। তবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বেশ কিছু ত্রুটি থাকা সত্ত্বেও গণতন্ত্রের সাফল্য হয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল এই গণতন্ত্র সাফল্য হওয়ার পেছনে তার 3টি শর্তের কথা বলেছিলেন। এই 3টি শর্ত হল, প্রথমত গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করার ইচ্ছা ও সামর্থ্য জনগণের থাকা প্রয়োজন। দ্বিতীয়ত হল গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় কর্তব্য পালনে জনগণ ইচ্ছুক ও সক্ষম হবে। এবং তৃতীয়ত হল ব্যক্তিগত অধিকার সংরক্ষণের জন্য জনগণকে সদা সতর্ক থাকতে হবে। এছাড়াও জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও ভাবধারা যতই বৃদ্ধি পাবে গণতন্ত্র ততই সাফল্যের পথে এগোবে। এছাড়াও গণতন্ত্রের সফলতার পিছনে আরেকটি অন্যতম কারণ হচ্ছে পরসহিষ্ণুতা ও পারস্পরিক বোঝাপড়া, যার ফলে সমাজের সকল ব্যক্তির মতামত সমানভাবে গুরুত্ব পাবে। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকের বিষয় গণতন্ত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।